আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আরও একটি ক্লাস নিয়ে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় পদার্থবিজ্ঞান অধ্যায় 3 এর কুমিল্লা বোর্ড 2026 সালে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি সম্বন্ধে। বাহিরে বৃষ্টি হচ্ছে, হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ, মনে হয় আওয়াজ পাচ্ছ, আর পাইতে নাও পাইতে পারো, মনে হয় পাচ্ছ। আচ্ছা, যাই হোক, আমরা কথা বলবো না বেশি, আমরা সরাসরি কোয়েশ্চেনটা সলভ করব। আচ্ছা, তাহলে আমরা দেখি কুমিল্লা বোর্ড 2026 সাল আমাদের চ্যাপ্টার 3 থেকে কি টাইপের কোয়েশ্চেন করেছে। দেখে বুঝতে পারতেছ, এটা সংঘর্ষ রিলেটেড একটা কনসেপ্ট ম্যাথ। সংঘর্ষ নিয়ে আমার একটা বিস্তারিত ক্লাস আছে, যারা একদম বেসিক থেকে সংঘর্ষ বুঝতে চাও তারা ওই কাজটা করতে পারো, লিংক কমেন্টে দেওয়া থাকবে। ওকে, তাহলে দেখি এখানে আমাদের কি বলছে। এখানে কি আছে ভাই? দুইটা বস্তু আছে, দুইটা বস্তু বা মার্বেল আছে, ধরলে এরা মার্বেল আছে। একটা হচ্ছে এ মার্বেল, একটা হচ্ছে কি বি মার্বেল। ওকে, একটা এ মার্বেল আর একটা হচ্ছে বি মার্বেল। দুইটার দিকে যাইতেছে। এ মার্বেল যেতেছে বি মার্বেলের দিকে, বি মার্বেল আসতেছে এ মার্বেলের দিকে। এ মার্বেলের ভর দেওয়া আছে m1 কি 8 কেজি, আর m1 মার্বেলের আদিবেগ দেওয়া আছে যে 25 ms/1, আর ত্বরণ দেওয়া আছে কত 0.5 ms/2। ওকে, আর আমাদের যে বি মার্বেলটা, এটার ভর দেওয়া আছে 2 গ্রাম, ভর দেওয়া আছে 2 গ্রাম, আদিবেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ দেওয়া আছে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝছো? এটা হচ্ছে আমাদের রুতিভাগে দেওয়া আছে। তাহলে আমাদের প্রশ্নে কি দিয়েছে সেটা আমরা একটু দেখি। প্রশ্নে আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, মার্বেল দুটি কতক্ষণ পর সংঘর্ষে লিপ্ত হবে। এই যে দুইটা মার্বেল আছে, একটা আরেকটার দিকে যাইতেছে, এই দুইটা মার্বেল কি করবে, কতক্ষণ পর সংঘর্ষে লিপ্ত হবে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে চলো আমরা দেখি কি এটা কিভাবে সলভ করা যায়। ওকে, তাহলে আমাদের দেখো তো, একটা মার্বেল আছে, ও দাঁড়াও, একটা মিসকনসেপশন আছে। 187.2 এ এবং বি মার্বেলের মধ্যকার দূরত্ব কত? 187.2 মিটার। এটা আমি লিখতে ভুলে গেছিলাম, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের কাছে কি আছে? একটা মার্বেল আছে এ, একটা মার্বেল আছে বি। দুইটা মার্বেলের মধ্যবর্তী দূরত্ব কত? 187.2 মিটার। এ মার্বেলটা আসতেছে বি মার্বেলের দিকে, বি মার্বেলটা আসতেছে এ মার্বেলের দিকে, বি মার্বেলটা আসতেছে এ মার্বেলের দিকে। ধরে নিলাম এ মার্বেল থেকে এক্স মিটার দূরে, ধরে নিলাম এ মার্বেল থেকে এক্স মিটার দূরে টি সময়ে, এ মার্বেল থেকে এক্স মিটার দূরে টি সময়ে দুইটা কি করবে, সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে এ মার্বেল থেকে যদি এক্স মিটার দূরে হয়, তাহলে বি মার্বেল থেকে কতটুকু দূরে? বি মার্বেল থেকে কতটুকু দূরে? টোটাল ডিস্টেন্স 187.2 মিটার। এতটুকু এক্স হলে এতটুকু কত হবে? 187.2 মাইনাস এক্স মিটার। 187.2 মাইনাস এক্স মিটার। কথাটা বুঝছো? বুঝছো? এখন দেখো, তাহলে আমাদের প্রথমে আমরা কি করব, এ বস্তুর ক্ষেত্রে, এ বস্তুর ক্ষেত্রে যদি দূরত্বের, ওই যে গতির দূরত্বের গুলো সূত্র আছে না, s ut plus সাফেট স্কয়ার, এটা বসাবো। নরমালি আমরা কি বসাইতাম এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে? আমরা কি বসাইতাম? s vt বসাইতাম না? s vt বসাইতাম কিনা? বসাইতাম, বসাইতাম, কিন্তু এটাই বসাইতাম। এটা বসে আমরা এই ম্যাথটা সলভ করতাম। কিন্তু এখানে একটু ঘাবলা হয়ে গেছে। এখানে আমাদের আদিবেগ দেওয়ার পাশে যে ত্বরণ দিয়ে দিছে, এখন ত্বরণ দ্বারা কি বুঝাইতেছে? ত্বরণ দ্বারা বুঝাইতেছে প্রতি সেকেন্ডে এই বস্তুটার বেগ 0.5 দ্বারা বৃদ্ধি পাইতেছে। প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইতেছে, ঠিক আছে? তাহলে বেগ যেহেতু বৃদ্ধি পাইতেছে, তাহলে কি আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো না? কারণ এটা কি, এটা হচ্ছে আমাদের সমবেগের সূত্র। এখানে তো সমবেগ নাই, এখানে তো প্রতি মুহূর্তে কি হতেছে, বেগ বাড়তেছে। তাহলে বেগ বাড়লে আমাদের কি হবে, ফর্মুলাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে যেহেতু বেগ আমাদের বেড়ে যেতেছে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। আমাদের কোন ফর্মুলাটা ইউজ করতে হবে? আমাদের ইউজ করতে হবে s কি ut প্লাস হাফ এট স্কয়ার। এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে, এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। ওকে, বুঝছো কিনা? ওকে, তাহলে প্রথমে আমরা কাজ করি এ বস্তুর ক্ষেত্রে। প্রথমে হচ্ছে কি আমাদের এ বস্তুর ক্ষেত্রে, এই বস্তুর ক্ষেত্রে যদি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে আমাদের? ধরে নিলাম s1 u1, এই বস্তুর ক্ষেত্রে u1 t তো সেম থাকবে, কারণ সংঘর্ষ তো দুইটার সেম সময়ই হবে। তাহলে টি এর মানটা আমাদের চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কোনগুলো, বাকিগুলো। তাহলে টিটাকে আমরা টি ধরে নিছি। আমরা বলছিলাম না এ থেকে x মিটার দূরে টি সময়ে, তাহলে টিটা ধরে নিলাম প্লাস হাফ অফ a1 t স্কয়ার। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? আমাদের এ বস্তুর ক্ষেত্রে। মানটা বসাই দাও, s এর মান কত?
এই বস্তু থেকে কতটুকু দূরে সংঘর্ষ হবে? এই বস্তু থেকে x মিটার দূরে সংঘর্ষ হবে। তাহলে এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? x। তাহলে s1 এর ভ্যালু কত? x প্লাস u1 এর ভ্যালু কিন্তু যে প্রশ্নে দিয়ে দিছি। u1 কত? 25 ms ইনভার্স 1। আমি আর লিখলাম না, এটা দিয়ে দিছি। x কত? 25 আর t এর মান আমাদের বের করতে হবে। তো 25t প্লাস হাফ a কত? এও কিন্তু আমাদের প্রশ্নে দিয়ে দিছি। a1 0.5 ms ইনভার্স 2, 0.5 ms ইনভার্স 2 into 0.5 into কি t স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে x আসছে মধ্যে কি 25t প্লাস 0.25 t স্কয়ার। এটাকে জাস্ট ক্যালকুলেটরে বসাবে, হাফ ইনটু 0.5, দেখো তোমার আসছে 0.25 t স্কয়ার। এটাকে কত? 1 নং সমীকরণ ধরো। এটাকে কি করো? 1 নং সমীকরণ ধরো। ধরছো কিনা বলো? ধরছো কিনা বলো? হাফ ইনটু 0.5, এটা আসছে 0.25, ঠিক আছে। এটাকে 1 নং সমীকরণ ধরার পরে এবার আমাদের কি বি বস্তুর ক্ষেত্রে, এ বস্তুর ক্ষেত্রে তো বললাম, এবার বি বস্তুর ক্ষেত্রে কি হবে? সেম ফর্মুলা হবে না? s2 এই আগেরটাকে আমরা s1 ধরছিলাম, তাহলে বি বস্তুটাকে আমরা কি ধরলাম? s2 ধরে নিতে পারবো, s2। তাহলে s2 কি হবে? u2 t, তো সেম থাকবে, প্লাস হাফ অফ a2 t স্কয়ার। জাস্ট মান বসাই দাও। এবার s2 এর মান কত? এ বস্তু থেকে দূরত্ব ছিল x মিটার এবং বি বস্তু থেকে দূরত্ব ছিল 187 মাইনাস x মিটার। তাহলে বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? 187 মাইনাস x। তাহলে কি আসছে? 187 মানে 0.2 মাইনাস x ইকুয়াল u2 কিন্তু প্রশ্ন দিয়ে দিয়েছে যে 20 ms ইনভার্সন। কি দিয়ে দিয়েছে? 20 ms ইনভার্সন। তাহলে 20t প্লাস হাফ ইনটু a কত দিয়েছে? a2 কত দিয়েছে? 0.4 ইনটু কি t স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করো, আসবে কি 187.2 মাইনাস x ইকুয়াল টু হচ্ছে 20t প্লাস হাফ ইনটু 0.4 মানে কত? 0.4 হাফ ইনটু 0.4 কত দেখি? হাফ ইনটু 0.4 0.2 t স্কয়ার। এটাকে দাও 2 নং সমীকরণ। তাহলে আমরা কি পেলাম? একটা সমীকরণ পেলাম 1 নং সমীকরণ, আরেকটা সমীকরণ পেলাম 2 নং সমীকরণ। এখন সমীকরণ এই দুইটাকে যদি আমরা সমাধান করি, এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করলে আমরা আমাদের t এর ভ্যালুটা পেয়ে যাব। এখন এই সমীকরণটা কিভাবে সমাধান করে? এই সমীকরণগুলো কিভাবে সমাধান করে? দুইটা অজানা রাশি আছে, দুই চলক বিশিষ্ট সমীকরণ। এটা কি দুই চলক বিশিষ্ট সমীকরণ কিভাবে সমাধান করে? চ্যাপ্টার 12 তে পড়ছিল না, জেনারেল ম্যাথস, অপনয়ন আর গুণন। তাহলে এখানে আমরা অপনয়নটা ইউজ করলাম। 1 এবং 2 কে যদি আমরা যোগ করে দেই, 1 এবং 2 কে যদি আমরা যোগ করে দেই, তাহলে আমাদের কাজ শেষ। 1 নং সমীকরণ কি? x 25t প্লাস 0.25 t স্কয়ার। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এই যে আমাদের 1 নং সমীকরণ এইটা। তারপর আমাদের 2 নং সমীকরণ কোনটা? এই যে 2 নং সমীকরণ এইটা। 187.2 মাইনাস x কত? 20t প্লাস 0.4 t স্কয়ার হইছে। এখন আমরা কি করছি? 1 এবং 2 যোগ করে দিছি। এই নিচেরগুলো এখন মুছে ফেলি। এখন দেখো 1 এবং 2 যখন আমরা যোগ করে দিছি, এই x আর x চলে যায়, তাহলে এই পাশে আমাদের কি থাকে? 187.2 ইকুয়াল 25 আর 20 যোগ করলে কত হয়? 45t প্লাস 0.4 0.25 যোগ করলে কত হয়? 0.25 যোগ করলে কত হয়? 0.4 প্লাস 0.25 যোগ করলে আসে 0.65। তাহলে কি ভাই 0.65 কেমনে আসে? এটা 0.2 না ভাই, এটা 0.4 তো না, এটা হচ্ছে 0.2t স্কয়ার, বুঝছো? 0.2t স্কয়ার, এই জন্যই তো গামলা 0.2t স্কয়ার। তাহলে আমাদের আসে কত? 0.45। তাহলে আমাদের আসছে কত? 0.45t স্কয়ার। তাহলে দেখো তো এখানে আমাদের অজানা রাশি কয়টা? একটা, t। এখন এই t এর ভ্যালুটা আমরা বের করতে পারলে আমাদের কাজ শেষ। t এর ভ্যালুটা বের করতে পারলে আমাদের কাজ শেষ। তাহলে t এর ভ্যালুটা কিভাবে বের করব? সবগুলোকে একপাশে নিয়ে আসি। 0.45t স্কয়ার প্লাস 45t মাইনাস 187.2 ইকুয়াল কত? 0। ইকুয়াল কত? 0। দেখো এতটুকু বুঝছো কিনা? এখন তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে এটা সমাধান করতে পারো, অথবা ম্যানুয়ালি করতে পারো। আমি আগে ক্যালকুলেটর দিয়ে সমাধান করে দেখি কি আসে, তারপরে ম্যানুয়ালি দেখাচ্ছি। 0.45 তারপরে হচ্ছে 45 মাইনাস 187.2, এটার সঙ্গে 4 এবং মাইনাস 4 t
টি এর ভ্যালু কি আসে আমাদের? টি এর ভ্যালু আসে 4 এবং টি এর ভ্যালু আসে কি আমাদের -104। এই দুইটা ভ্যালু আমাদের আসে। এখন এই দুইটা ভ্যালু কিভাবে আসছে সেটা আমরা একটু গবেষণা করি। এখন দেখো তো এটাকে কি মিডল টার্ম করা যায়? মিডল টার্ম তো করতে পারবা না, ঝামেলা লাগবে। মিডল টার্ম করার দরকার নেই। মিডল টার্ম করার কি আছে? দরকার নাই। আমরা চ্যাপ্টার 5 হায়ার ম্যাথের সমীকরণে মূল নির্ণয়ের সূত্র পড়ছিলাম। মূল নির্ণয়ের সূত্র পড়ছিলাম কি? x = -b ± √4a √b স্কয়ার কি b স্কয়ার - 4ac ডিভাইডেড বাই 2a। এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পারবো? t এর মানটা বের করতে পারবো। এখানে t কাজ করতেছে কি? t মানে হচ্ছে x, তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এই সূত্রটা আমরা কি করব? এখানে অ্যাপ্লাই করব। দেখো তাহলে t আমরা কি পাবো? -b স্কয়ার b স্কয়ার না -b, b কত হয়? 45। b মানে হচ্ছে কি? আচ্ছা তোমার b জিনিসটা একটু বুঝাই দিই। দেখো আমাদের যদি একটা সমীকরণ হয় ax স্কয়ার + bx + c = 0, এই সমীকরণে a হচ্ছে কি? x স্কয়ারের সহগ, b হচ্ছে কি? x এর সহগ, c হচ্ছে কি? ধ্রুবক। এই সমীকরণটার সমাধান যদি করি তাহলে হবে আমাদের কি? -b ± √b² - 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে? তাহলে b জিনিসটা বুঝছি, b হচ্ছে x এর সহগ আর a হচ্ছে x স্কয়ারের সহগ আর c হচ্ছে কি আমাদের ধ্রুবক পদটা। বুঝছো? তাহলে এখানে আমাদের x এর সহগ কত? x মানে তো t ধরছিলাম, তাহলে t এর সহগ কত? 45। তাহলে -45, তারপর হচ্ছে কি আমাদের ± √b² - 4ac, b কত? 45 স্কয়ার -4 ইনটু a কত? a হচ্ছে 0.45 ইনটু c কত? c মানে হচ্ছে 187.2 আর নিচে হচ্ছে আমাদের 2 ইনটু a কত? 0.45। এখন এটাকে একটু ক্যালকুলেশন করলে t কি আসবে আমাদের? t আসবে আমাদের -45 প্লাস মাইনাস ক্যালকুলেটর √45 স্কয়ার -4 ইনটু 0.245 ইনটু, এটা কি মাইনাস হবে না? এটাকে কিন্তু একটা মাইনাস হবে। ঠিক আছে? মাইনাস দিতে ভুলে গেছিলাম। এটাকে মাইনাস হবে 187.2, এটাকে মাইনাস আছে, তাহলে মাইনাস দিতে হবে। এটা আসে আমাদের 48.6। নিচে আসতেছে কত আমাদের? 2 ইনটু 0.45। এটা আসে আমাদের ধর 0.9। এটা আসে কি আমাদের 0.9। বুঝছো? আচ্ছা তাহলে দেখো টি এর আমরা দুইটা ভ্যালু পেতেছি না, যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে একবার প্লাস দিয়ে করতে হবে, একবার কি করতে হবে? মাইনাস দিয়ে করতে হবে। একবার প্লাস দিয়ে করতে হবে তো একবার কি করতে হবে? মাইনাস দিয়ে করতে হবে। তো প্রথমে আমরা প্লাস দিয়ে করি, তাহলে হয় টি কি -45 প্লাস 48.6 ডিভাইডেড বাই 0.9 এটা হচ্ছে আমাদের এক ক্ষেত্রে। এবার আমরা প্লাস দিয়ে করলাম প্রথমে -45 প্লাস 48.6 ডিভাইডেড বাই 0.9। এটা আসছে কত আমাদের? এটা আসছে আমাদের 4। এটা ক্যালকুলেশন করলে আমাদের কি আসছে? 4 সেকেন্ড হবে আর কি, 4 সেকেন্ড। এখন মাইনাস দিয়ে করি আমরা, মাইনাস দিয়ে করি, অথবা t কি -45 মাইনাস 48.6 ডিভাইডেড বাই 0.9। এটা আসবে কত আমাদের? -104। এখন বলো সময় কি কখনো ঋণাত্মক হতে পারে? সময় কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এই মানটা কি আমাদের গ্রহণযোগ্য হবে না? এই মানটা কি আমাদের গ্রহণযোগ্য নয়। বুঝছো কিনা বলো? তাহলে আমাদের কত সময় প্রসঙ্গ হবে? মাত্র দুইটি 4 সেকেন্ড প্রসঙ্গ হবে। বুঝা গেল? বুঝছো? আশা করি বুঝছো। ওকে আচ্ছা সামনে বাড়ি। পরের প্রশ্ন আমাদের কি বলছে? উদ্দীপকের গতিশক্তি সংরক্ষণশীলতা মেনে চলে কিনা? উদ্দীপকের এই মার্বেল দুইটা যে সংঘর্ষ হয়েছে গতিশক্তি মেনে চলে কিনা? এখন দেখো গতিশক্তি সংরক্ষণশীলতা সূত্র কি? হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এটা হচ্ছে কি আমাদের গতিশক্তি সংরক্ষণশীলতা সূত্র। তাহলে এখানে আমাদের গতিশক্তি সংরক্ষণশীলতা সূত্র যদি মেনে চলতে হয় তাহলে দুইটা সমান হতে হবে। এখন m1 m2 সবগুলোর ভ্যালু তো আমরা জানি, কিন্তু সমস্যা হবে আমাদের u1 u2 এর ভ্যালু নিয়ে। এখানে u1 এর ভ্যালু দেওয়া আছে 25 এমএসএন বছর, u2 এর ভ্যালু দেওয়া আছে কত? 20 এমএসএন বছর দেওয়া আছে, বুঝলাম। এখানে যদি আমরা বসায় দেই, এখানে যদি আমরা 25 এবং কি 20 বসায় দেই
তাহলে আমাদের মানটা কি সঠিক আসবে? মানটা কি সঠিক আসবে? না, মানটা সঠিক আসবে না। কেন আসবে না? কেন আসবে না? কারণ দেখো তো আমাদের এখানে ত্বরণ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে। আর আমরা কি দেখছিলাম? বস্তু দুইটার মধ্যে মানে মার্বেল দুইটার মধ্যে সংঘর্ষ হচ্ছে কতক্ষণ পরে? 4 সেকেন্ড পরে। মার্বেল দুইটার মধ্যে সংঘর্ষ হয়েছে 4 সেকেন্ড পরে। তাহলে 4 সেকেন্ডে বস্তুটার মানে মার্বেলটার বেগ কি বাড়ছে না কমছে? বাড়ছে না সেম থাকছে? অবশ্যই বাড়ছে। যেহেতু ত্বরণ আছে অবশ্যই বেগ বাড়ছে। তাহলে বেগটা তো সেম নাই। তাহলে আমাদের প্রথম কাজ কি করতে হবে? 4 সেকেন্ড পর বেগ বার করতে হবে। সেই বেগ দিয়া এই সমীকরণটা বের করতে, সমীকরণে মান বসাইতে হবে, তারপর বের করতে হবে। এবং যে বেগটা আমরা পাইলাম u1 u2 এর যে বেগটা পাবো আমরা, সেই বেগটা দিয়ে আবার v1 v2 বের করতে হবে, v1 v2 বের করতে হবে, তারপর এটা চেক করতে হবে। কত কাহিনী দেখছো? আচ্ছা, তাহলে দেখি সমাধান কিছু করার আছে? আচ্ছা, তাহলে প্রথম কাজ কি আমাদের 4 সেকেন্ড পর এ বস্তু বেগ বের করতে হবে এবং 4 সেকেন্ড পর বি বস্তু বেগ বের করতে হবে। তাহলে 4 সেকেন্ড পর এ বস্তুর বেগ u অফ a ধরে নাও, u অফ a ধরে নাও। এখন u অফ a ফর্মুলা কি? v is equal to u plus at। এই ফর্মুলাটা আমরা পারি না, এখানে v কে আমরা কি ধরছি? u অফ a ধরে নিছি। তাহলে আমাদের ফর্মুলা কি হবে? u1 plus a1t। এখন u1 এবং a1 কেন? কারণ এই বস্তুর ক্ষেত্রে আমাদের মান দেওয়া আছে u1 এর এবং a1 এর মান দেওয়া আছে, ঠিক আছে? এই জন্য আর t তো সেম। 4 সেকেন্ড পর 4 সেকেন্ড পর t সেম থাকবে। এই বস্তুর ক্ষেত্রেও 4 সেকেন্ড, বি বস্তুর ক্ষেত্রেও 4 সেকেন্ড। তাহলে মান বসাও। u1 এর মান কত? 25 প্রশ্ন দেওয়া আছে, প্লাস u1 এর মান দেওয়া আছে 25, আর এটা হচ্ছে a1। হ্যাঁ, a1 কত? 0.5 ইনটু 4। তাহলে এটা কত আসবে আমাদের? 27 এমএস ইনভার্স 1, 27 এমএস ইনভার্স 1। ওকে, তারপরে 4 সেকেন্ড পর বি বস্তুর বেগ u অফ b ধরে নাও। u অফ b ইজ ইকুয়াল টু কি হবে? u2 প্লাস a2t। এই যে u2 আর a2। ওকে, u2 এর মান কত ভাই? 20 প্লাস a2 কত? 0.4 ইনটু 4। এটা কত আসবে আমাদের? দেখি তো, 21.6 মনে হয়। 20 প্লাস 0.4 ইনটু 4, এটা আসতেছে আমাদের 21.6 এমএস ইনভার্স 1। বুঝছো? দেখো বুঝছো কিনা? এই দুইটা ভ্যালু আমরা কি পাইছি? u অফ a এর ভ্যালু পাইছি আর u অফ b এর ভ্যালু পাইছি। তাহলে u অফ a এর ভ্যালু কত? 27 এমএস ইনভার্স 1। এটা মুছে ফেলবো তো, তাই সাইডে লিখতাছি আর কি। আর u অফ b এর ভ্যালু কত? 21.6 এমএস ইনভার্স 1। ওকে, তারপরে u1 আর u2 এর ভ্যালু আমরা পেয়ে গেছি। তাহলে এবার আমরা গতিশক্তি সংরক্ষণশীলতার নীতিটা মানবে কিনা সেটা চেক করতে পারবো। কিন্তু তার আগে আমাদের v1 v2 এর ভ্যালু বের করতে হবে। v1 v2 এর ভ্যালু না বের করলে আমাদের দেখতে কি হবে না? আমরা দেখতে পারবো না, ঠিক আছে? তাহলে v1 v2 এর ভ্যালু বের করি। তাহলে v1 কে মানে কি? v1 মানে হচ্ছে এ বস্তুর শেষ বেগ, এ বস্তুর শেষ বেগ, এ বস্তুর শেষ বেগ মানে সংঘর্ষের পর এ বস্তুর বেগ আর কি। তাহলে এটাকে আমরা v1 না ধরে v অফ a ধরে নিতে পারলাম, v অফ a ধরে নিতে পারি। ওকে, v অফ a ধরে নিতে পারি। তাহলে এটা সমান সমান কি হবে আমাদের ফর্মুলা? নিচে হবে দুইটা বস্তুর ভরের যোগফল, নিচে হবে কি? দুইটা বস্তুর ভরের যোগফল, অর্থাৎ m1 প্লাস m2। উপরে কি হবে আমাদের? m1 মাইনাস m2 ইনটু u1। এখানে কথা এই u1 এর মধ্যে কথা। এখন এই uটা যে বসাইবা, সেটা কি তুমি এইটা বসাইবা নাকি আমরা যে 27 পেয়েছি ওইটা বসাইবা? কোনটা বসাইবা? অবশ্যই যেটা আমরা পাইছি সেটা বসাবো। কারণ কি? কারণ এটা সংঘর্ষের পরের বেগ। সংঘর্ষের পরের বেগ বের করতে হলে আমাদের কি করতে হয়? সংঘর্ষের যে পূর্ব মুহূর্তে মানে সংঘর্ষের মুহূর্তের যে বেগটা ছিল ওই বেগটা ইউজ করতে হয়। সংঘর্ষের মুহূর্তের বেগ কোনটা? যে ইউএ, এটা আমরা বসাতে হবে। তাহলে এখানে হবে আমাদের কি? ইউ অফ এ, তারপর হচ্ছে কি প্লাস 2m2 ইউ অফ বি। এইটা ইউজ হবে, এইটা ইউজ হবে না, কারণ এটা শুরুর বেগ ছিল, আদি বেগ। ওকে, এখন এখানে মান বসাও। এখন m1 এর মান কত? 8। এখন 8টা কিসে দেওয়া আছে? গ্রামে দেওয়া আছে। তাহলে গ্রাম থেকে কেজিতে কনভার্ট করে নাও। 8 গ্রাম কে কেজিতে কনভার্ট করলে কত হয়? আমাদের m1 এর ভ্যালু কত দেওয়া? m1 এর ভ্যালু দেওয়া হচ্ছে 8 গ্রাম। 8 গ্রাম কে কেজিতে নিলে কত হবে? 0.008 গ্রাম কেজি হবে নাকি? 0.008 কেজি হবে। দেখি তো, 0.008 কেজি হবে। আর আমাদের m2 এর ভ্যালু কত দেওয়া আছে? 2 গ্রাম। তাহলে এটা কত হবে? 0.002 কেজি। এখন এটাকে যদি তুমি কেজিতে নিছো, এটা কেজিতে না নিলেও চলতো, কিন্তু নিয়ে নিলাম কারণ কনফিউশনে পড়ে যাবে না হলে পরে, ভবিষ্যতে কনফিউশনে পড়বা। তাহলে অ্যামাউন্ট কত? 0.008 মাইনাস 0.002 প্লাস, প্লাস না ইনটু কি হবে? ইউ অফ এ, ইউ অফ এ কত পাইছি? 27। ইউ অফ এ কত পাইছি? 27 প্লাস, আচ্ছা ভাই জায়গা নিতেছে না,
0.008 মাইনাস 0.002 ইন্টু হচ্ছে কত 27 প্লাস 2 ইন্টু m2 কত m2 হচ্ছে 0.002 ইন্টু ইউ অফ বি কত 21.6 এখন কত আছে 21.6 পজিটিভ না নেগেটিভ 21.6 পজিটিভ না নেগেটিভ অফকোর্স 21.6 নেগেটিভ কেন কারণ এ বস্তু যেতেছে বি এর দিকে বি বস্তু যেতেছে বি এর দিকে এর দিকে তাহলে দুইটা বস্তু পরস্পরের দিকে আসতেছে অর্থাৎ এ বস্তু যেদিকে যেতেছে বি বস্তু তার বিপরীত দিকে আসতেছে এ বস্তু এদিকে যেতেছে বি বস্তু তার বিপরীত দিকে আসতেছে তাহলে এ বস্তুর বেগ যদি পজিটিভ হয় তাহলে বি বস্তুর বেগ কি হবে নেগেটিভ হবে বি বস্তুর বেগ কি হবে নেগেটিভ হবে তাহলে এখানে কি হবে মাইনাস 21.6 নিচে m1 প্লাস m2 অর্থাৎ 0.008 প্লাস 0.002 এটা ক্যালকুলেশন করলে কত আসে ক্যালকুলেশন করো 0.008 মাইনাস 0.002 ইনটু হচ্ছে কত 27 ইনটু প্লাস 27 প্লাস 2 ইনটু 0.002 ইনটু মাইনাস 21.6 কত 6 নিচে হচ্ছে 0.008 প্লাস 0.002 এটা আসছে আমাদের কত 7.56 এটা আসলো কত আমাদের 7.56 ms ইনভার্স 1 এটা কিসের মান পেয়েছি v1 এর মান পেয়েছি সেম ভাবে v2 এর মান বের করো সেম ভাবে v2 মানে কি v অফ b এটা কত আসে দেখো m1 m2 সূত্র বসাও m1 m2 m2 m1 ইনটু হচ্ছে কত u অফ b 2 m1 u অফ a মান বসাই দাও আগের মতো 0.002 m2 এর মান কত 0.002 মাইনাস m1 এর মান কত 0.008 ইনটু u অফ b কত u অফ b হচ্ছে মাইনাস 21.6 ওই যে বলছিলাম মাইনাস হবে u b এর মান মাইনাস তারপরে প্লাস 2 ইনটু m1 কত 0.008 ইনটু u1 এর মান কত 27 নিচে হচ্ছে m1 প্লাস m2 m1 কত 0.008 প্লাস 0.002 মান বসাও ক্যালকুলেশন করো 0.002 মাইনাস 0.008 ইনটু মাইনাস 21.6 প্লাস 2 ইনটু 0.008 ইনটু 27 নিচে হচ্ছে কত 0.008 প্লাস 0.002 এটা আসতেছে কত 56.16 এটা কত আসতেছে ভাইয়া 56.16 আসতেছে ms ইনভার্স 1 তাহলে আমরা কি পেলাম v1 এর মান v অফ a এর মান কত পেলাম 7.56 আর v অফ b এর মান কত পেলাম এটা পেলাম সাইডে একটু লিখে রাখি v অফ a ইজ ইকুয়াল টু কত 7.56 আহা কই লিখবো এটা মুছে দিলে হ্যাঁ এটা তো দরকার নেই এখানে লিখে দিলি v অফ a এর মান কত পাইছি 7.56 ms ইনভার্স 1 আর v অফ b এর মান কত পাইছি 56.16 ms ইনভার্স 1 আমাদের দরকার হবে এটা এজন্য লিখে রাখলাম এখন এটা মুছে ফেলি এখন গতিশক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা একটু দেখি তো গতিশক্তি সংরক্ষণশীলতার নীতি তাহলে আমাদের সংঘর্ষের পূর্বে গতিশক্তি বের করতে হবে সংঘর্ষের পরে গতিশক্তি বের করতে হবে তাহলে সংঘর্ষের পূর্বের গতিশক্তিকে আমরা ek1 ধরলাম ek1 is equal to half m1 u1 square plus half m2 u2 square মান বসাও half into m1 এর মান কত m1 এর মান হচ্ছে 0.008 into u1 কত এখন u1 না তো এটা হবে কি u of a square আর এটা হবে কি u of b square কারণ কি বলছিলাম আমরা যখন এখানে ua এবং ub বসাবো মানে আজবেগ বসাবো তখন এটা হতে হবে সংঘর্ষের মুহূর্তের বেগ কিন্তু এখানে যে u1 u2 দেওয়া আছে সেটা সংঘর্ষের মুহূর্তে ছিল না সংঘর্ষের 4 সেকেন্ড আগে ছিল তাহলে u of a এর মান কত হবে 27 তাহলে কত হবে 27 স্কয়ার প্লাস হাফ ইনটু কি 0.002 ইনটু u of b কত পেয়েছিলাম 21.6 এখন এটা কি হবে নেগেটিভ 21.6 হবে কেন হবে বলছিলাম একটু আগে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি আসে দেখি হাফ ইনটু 0.008 ইনটু 27 তার উপর স্কয়ার প্লাস হাফ ইনটু 0.002 ইনটু মাইনাস 21.6 তার স্কয়ার এটা আসছে কত 3.38 জুল তারপরে আমরা সংঘর্ষের পরের গতিশক্তি বের করি সংঘর্ষের পরের গতিশক্তি eq2 হলে half m1 v of a square half m2 v of b square জাস্ট মান বসাবো half into 0.008 into v of a এর মান কত পাইছিলাম 7.56
তারপরে কি হবে স্কোয়ার হবে প্লাস হাফ ইন্টু এম টু কত, এম টু হচ্ছে 0.002, এখন বিয়োগ বি কত, এই যে 56.16 তার স্কোয়ার। এখন এখানে কিন্তু পজিটিভ হবে, এখানে কিন্তু পজিটিভ হবে কেন, কারণ আমরা মান পাইছি পজিটিভ। সংঘর্ষের পরে কোন বস্তুটা কোন দিকে যাবে সেটা কি আমরা জানতাম না। যখন আমরা বিয়োগ এবং বিয়োগ বি বের করছি তখন দুইটা মান যদি পজিটিভ আসে তাহলে পজিটিভ বসাবো, যদি নেগেটিভ আসে নেগেটিভ বসাবো, ঠিক আছে, যদি নেগেটিভ আসে নেগেটিভ বসাবো। এখন এই 7.56 যদি নেগেটিভ আসতো তাহলে এখানে আমরা 7.56 কি বসাইতাম, নেগেটিভ বসাইতাম। বোঝা গেল, বোঝা গেল কি না? হ্যাঁ বুঝছো, আশা করি বুঝছো। কত 56.16, তারপরে হচ্ছে 7.56, 7.56, এটা কত আসলো আমাদের 3.38 জুল আসছে। তাহলে দেখো তো এটা আর এটা কি আসছে, সেম আসছে, এটা আর এটা সেম আসছে, অর্থাৎ আমাদের সংঘর্ষের পূর্বের গতিশক্তি EK1, সংঘর্ষের পরের গতিশক্তি EK2 দুইটা সেম আসছে, দুইটা সেম আসছে। তাহলে আমাদের উদ্দীপকের গতিশক্তি সংরক্ষণশীলতার নীতি কি মেনে চলে, বুঝছো, বুঝছো? এটাই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2026 সালের কোশ্চেনের সমাধান, আশা করি বুঝছো। তো আল্লাহ হাফেজ।